বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের সম্ভাবনা অনেক। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সুশাসন, গ্রাহকের আস্থা এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যবস্থা। এমনটাই মত দিয়েছেন বীমা খাতের নীতি নির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। গত শনিবার রাজধানী বিজয়নগরের হোটেল ৭১-এ ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম IRF আয়োজিত বাজেট পরবর্তী এক সেমিনারে বক্তারা বলেন, বীমা খাতের টেকসই উন্নয়নে এখনই কার্যকর সংস্কার ও নীতিগত পরিবর্তন প্রয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দেশে এখনও বীমা খাতে পর্যাপ্ত ডিজিটাল রূপান্তর হয়নি। ফলে গ্রাহক সেবা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। সারা পৃথিবীতে ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু বীমা খাতের অবস্থা দেখেন, কোনো রকম ডিজিটালাইজেশনের কোনো সুযোগ আমরা লক্ষ্য করি না। আপনারা যদি খেয়াল করেন যে অবহেলার কতকগুলো পরিস্থিতি আপনারা কিন্তু জানেন, যে গ্রাহকের যদি সন্তুষ্টি চিন্তা করেন, গ্রাহকের কোনো সন্তুষ্টি নাই। দ্বিতীয় যদি চিন্তা করেন যে আপনার এই খাতে যে কিভাবে আপনার সুশাসন ব্যবস্থা চালানো হবে, সেটার কোনো ব্যবস্থা নেই। তৃতীয় যদি চিন্তা করেন যে রেগুলেটরি ওভারসাইটেরও কোনো ব্যবস্থা এই খাতে ছিল না। তিনি বলেন, কার্যকর নিয়ন্ত্রক, তদারকি ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা ছাড়া বীমা খাতে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তিশালী বীমা ব্যবস্থার উপরও গুরুত্বারোপ করেন তিনি। এই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যদি খেয়াল করি জনবান্ধব কিভাবে হবেন, প্রথম তো হচ্ছে যে বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ। সেইখানে আপনি কি কৃষি বিমার ক্ষেত্রে কি ভূমিকা রাখছেন? আপনি যদি যান তাহলে বীমা কোম্পানি বলবে যে ভাই, কৃষি বিমা করা খুব দুরূহ কাজ, এইটা করে আমাদের কোনো লাভ নেই। তাহলে কি হলো? তাহলে আপনার ইনোভেশনটা কি, উদ্ভাবনটা কি? যদি আমরা জলবায়ু প্রবণ দেশ হই এবং সেইখানে অধিকাংশ মানুষ তথা কৃষকের ক্ষেত্রে যদি আমরা ব্যবস্থা গ্রহণ না করতে পারি, তাহলে মানুষের আস্থাটা আসবে কিভাবে? কারণ আস্থাটা তো নিতে হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDR এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বীমা খাতের সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হল গ্রাহকের আস্থা পুনরুদ্ধার, শক্তিশালী নিয়ন্ত্রক ও বিনিয়োগ কাঠামো এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। বর্তমানে প্রায় 7,000 কোটি টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে বলে জানান তিনি। এসব সমস্যা সমাধানে কাজ চলছে। একই সঙ্গে ঝুঁকিভিত্তিক তদারকি, মাইক্রো ইন্স্যুরেন্স চালু এবং সেবা ব্যবস্থার উন্নয়নের উপরও জোর দেন তিনি। আমি এই সেক্টরের রিফর্মের তিনটা স্তম্ভ আছে, তিনটা পিলার আছে। এই তিনটা পিলারকে আমাদের মোটামুটি একই সাথে অগ্রসর হতে হবে যদি আমরা সার্বিকভাবে এই খাতটাকে আমরা যদি উন্নয়নের দিকে নিতে চাই। সে তিনটা পিলারের মধ্যে প্রথম পিলারটা হচ্ছে যেখানে যেই বিষয়ে আপনারা সবাই কথা বললেন, মোস্টলি যে পিলারের আন্ডারে এই আপনাদের প্রবলেম, ইস্যুস, চ্যালেঞ্জেস গুলা পড়ে, সেটা হচ্ছে যে গ্রাহকদের, পলিসি হোল্ডারদের আস্থা ফিরিয়ে আনা, জন আস্থা ফিরিয়ে আনা এই ইন্স্যুরেন্সের উপর। কিন্তু এটা একটা পিলার, প্রথম পিলার। দ্বিতীয় পিলারটা হচ্ছে যেটাতে প্রফেসর সাহেব উনি টাচড আপন ইট ব্রিফলি, যে উনি বলেছেন যে আমাদের এই উই হ্যাভ টু এস্টাবলিশ, এটা হচ্ছে আমাদের অগ্রিম ফরওয়ার্ড লুকিং একটা পিলার, যে আমরা এত কিছু কেন করব, আমরা এই যে এই সেক্টরটাকে ক্লিন আপ করব, আমরা রেগুলেটরি ওভারসাইট বাড়াবো, আমরা কোম্পানি তাদেরকে হেল্প করব। এগুলো কিসের সাথে? একটা ব্রডার দেশের ন্যাশনাল লেভেল আমাদের অবজেক্টিভটা কি? ন্যাশনাল লেভেল অবজেক্টিভটা হচ্ছে কি আমাদের পিলার 2, স্তম্ভ 2 যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে এস্টাবলিশিং ইন্স্যুরেন্স অ্যাজ আ লং টার্ম ইনভেস্টমেন্ট ক্লাস। এটা হচ্ছে বীমা খাতকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শ্রেণী হিসাবে প্রতিষ্ঠা করা। এটা আমি এক্সপ্লেইন করব এটা কেন এবং আমাদের জনস্বার্থে দেশের সাথে এটা কেন ইম্পর্টেন্ট। এবং তৃতীয় স্তম্ভ যেটা থার্ড পিলার, সেটা হচ্ছে যে আমাদের এই খাতের সক্ষমতা বাড়ানো, দ্য ক্যাপাসিটি অফ দিস সেক্টর। এই ক্যাপাসিটি বিল্ডিং যদি না করি তাহলে লং টার্ম সাস্টেনেবিলিটি কোনোভাবেই আসবে না। আমরা যেভাবে এখন আমাদের ক্যাপাসিটি ছাড়া যেভাবে চলছি এই সেক্টরে, আপনি অন্য কোনো সেক্টরে দেখেন, ব্যাংকিং দেখেন, গার্মেন্টস দেখেন, ইভেন ম্যানুফ্যাকচারিং দেখেন,
অনেক এক্সপার্টিজ আছে, অনেক সক্ষমতা আছে, কিন্তু আমরা এখান থেকে কোনো সাস্টেনেবল সক্ষমতা বিল্ড করতে পারছি না। তো এই ৩টা স্তম্ভ, যে জন আস্থা ফিরিয়ে আনা, এই ইন্স্যুরেন্সকে একটি লং টার্ম বিনিয়োগ শ্রেণী ক্লাস হিসেবে এস্টাবলিশ করা, এবং এখানে সক্ষমতা ফিরিয়ে আনা। তো এখন এই প্রত্যেকটা পিলারে একটু একটু করে টাচ অন করি। প্রথম পিলার যেটা জন আস্থা ফিরিয়ে আনা, যেখানে আপনাদের মোস্ট অফ দ্য চ্যালেঞ্জেস প্রবলেমস গুলোর কথা আপনি বললেন। অবশ্যই আমাদের এখন মানে অপরিশোধিত দাবি গুলো আছে হচ্ছে গিয়ে প্রায় মানে আনসেটল ক্লেম যেগুলো আছে, সেগুলো আমাদের টোটাল অ্যাজ অফ টুডে আমাদের নাম্বারস অনুযায়ী, আমাদের যে ডেটা আছে ইদরাতে, সেটা অনুযায়ী হচ্ছে গিয়ে ৭,০০০ কোটি টাকা। এখন এই ৭,০০০ কোটি টাকা তো মানে পুরা সেক্টরে মানে ডিস্ট্রিবিউটেড বিভিন্নভাবে। কিছু কিছু মানে আছে লাইফে, কিছু আছে নন লাইফে, কিছু আছে কোম্পানিজ দ্যাট আর স্টেবল রোবাস্ট, তারা করবে, কিছু আছে মধ্য ঝুঁকির কোম্পানি, কিছু আছে একদম মানে ঝুঁকিপূর্ণ কোম্পানি। তো এখন আমি যেটা আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে আপনাদের প্রধান নির্বাহী মিটিংগুলোতে, যে কিছু কিছু ক্ষেত্রে এটা একটা সেক্টরাল ইস্যু, কিছু কিছু ক্ষেত্রে এগুলা ওয়ান সাইজ ফিটস অল না। ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে বসতে হবে। ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে বসে এই ৭,০০০ কোটি টাকার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু কিছু কোম্পানির কিছু হয়তো অল্প কিছু ব্যাপারের জন্য, ইস্যুসের জন্য এগুলো আটকে আছে। যেরকম একটা এক্সাম্পল আমি বললাম যে গত মানে সপ্তাহে শুনলাম যে একটা কোম্পানি যদি তাদের অ্যাসেটটা সেল করে দিতে পারে, সেল হয়ে গেছে, জাস্ট টাকাটা আসা বাকি, সেটা গভর্নমেন্টের কাছে বিক্রি করেছে, ওইটা যদি ফ্যাসিলিটেট করে দেওয়া যায় তাহলে তারা ক্লেমসগুলো পরিশোধ করতে পারে। তা আমরা ওটা ফ্যাসিলিটেট করে মানে দিব, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এরকম ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে আমরা বসে বসে চেষ্টা করবো যে কিভাবে আপনাদের ওই প্রবলেমসগুলোকে সলভ করা যায়। মাইক্রো ক্রেডিট তো আমাদের দেশে এখন মানে অনেক আগের থেকে এটা হচ্ছে গিয়া মানে ইটস অন অ্যান্ড ইটস ওয়ার্কিং রিয়েলি ওয়েল। মাইক্রো ক্রেডিট একেবারে মানে গ্রাসরুট লেভেল পর্যন্ত এটা আমরা করতে পেরেছি দেখে, এবং এটা আমাদের ডেভেলপমেন্টের একটা অন্যতম বড় অবদান। কিন্তু সেই মাইক্রো ক্রেডিটের চ্যানেলগুলো ইউজ করে মাইক্রো ইন্স্যুরেন্স আমরা করতে পারি না এখনো, যেটা করা দরকার এবং করতে হবে। এখানে এর সাথে বসে একটা রেগুলেশনসের ব্যাপারে কথা বলতে হবে, এই চ্যানেলসগুলো ঠিক করতে হবে। উই হ্যাভ টু আইনি কাঠামোগুলো, রেগুলেশনের কাঠামোগুলো ঠিক করতে হবে যে আমরা কিভাবে মাইক্রো ইন্স্যুরেন্স থ্রু দ্য মাইক্রো ক্রেডিট এমএফআই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের চ্যানেল দিয়ে আমরা কিভাবে এগুলো ঠিক করতে পারি। ইসলামী ইন্স্যুরেন্সের কথা বলেন, তাকাফুল, এগুলো সব রেগুলেশনস এগুলো করতে হবে, বিকজ দিস আর অল অপরচুনিটিস। সো এইগুলো যখন আমরা করব তখন আমরা এই সেকেন্ড স্তম্ভটা যেটা এই ইনভেস্টমেন্ট, এটাকে আমরা তখন স্ট্রং করতে পারবো। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ আহমেদ এমপি বলেন, বীমা কমিশনকে সব ধরনের ব্যবসায়িক প্রভাবমুক্ত রাখতে হবে, পাশাপাশি মোটরযান বীমার পরিধি বাড়ানো এবং নতুন নতুন খাতে বীমা সম্প্রসারণের আহ্বান জানান তিনি। আমি যেটা মনে করি এই সেক্টরের সবচেয়ে বড় সমস্যা, আমি একটা ক্যান্সার মনে করব, সেটা হলো কমিশন বাণিজ্য। যে কোনো মূল্যে এই কমিশন বাণিজ্য থেকে ফিরে আসতেই হবে। এই কমিশনের যে প্রতিযোগিতা, এবং যারা এখানে ব্যবসা দেন তারা মনে করেন যে এটা তাদের ন্যায্য অধিকার, এর থেকে তাদেরকে ফিরে আসতেই হবে। কারণ পৃথিবীর কোথাও, আমার মতে জানা মতে কোথাও নাই যিনি যারা ব্যবসা দেন তার কোনো কমিশন আছে। এখানে তারা এটাকে ভাবেন যে তাদেরকে এটা কমিশন দিতেই হবে। আমরা ইন দ্য মিন টাইম এর মধ্যে আমাদের বাংলাদেশ গভর্নরের সাথে কথা হয়েছিল, সেখানে আমরা এই ব্যাংকের মাধ্যমে যে ব্যবসাগুলি হয় তারাও তাদের এই কমিশন বাণিজ্য নিয়ে যে কথাগুলি বলেছেন সেটা নিয়ে আমরা কাজ করেছি। অলরেডি একটা চিঠি ইস্যু হয়েছে যে ব্যাপারে, আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি রিপোর্ট এখানে আছে। আমি মনে করি যে এই কমিশন বাণিজ্যটা অবশ্যই বন্ধ করা উচিত। এটা যদি বন্ধ হয় তাহলে আমাদের যে রেভিনিউ আছে তার অলরেডি ডাবল হয়ে যাবে, এবং এখানে বিভিন্ন রকম শুভঙ্করের ফাঁকি আছে, এগুলি নিয়ে আমরা আসলে কাজ করতে চাই, এবং আমার বিশ্বাস যে রেগুলেটর এই ব্যাপারে আমাদেরকে হেল্প করবেন, আমি তার কাছে এই প্রত্যাশা করি। আর তার পাশাপাশিতে সারা পৃথিবীতে মোটর বীমা আছে, কিন্তু গত সরকার
কি বুদ্ধির থেকে কিসের থেকে যেটা করলো যে মোটর বিমান সে বন্ধ করে দিল। এই আমাদের যে প্রধান অতিথি সেটা বলে গেলেন যে যেই মোটর যান আমরা চলি তার নিরাপত্তা কি, যারা আরোহী তার নিরাপত্তা কি, যেই মোটর যান তার নিরাপত্তা কি, যেই মোটর যান দ্বারা কোনো অন্যের মানুষের তৃতীয় পক্ষের কারো প্রতি বা তার নিরাপত্তা কি। আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমি আমাদের যে রেগুলেটরি বোর্ড আছে তাকে আমি অবশ্যই অনুরোধ করব যে তিনি এটা নিয়ে বিশেষভাবে এটা নিয়ে কাজ করেন। এবং এখানে আমাদের যারা এই যানবাহন, আমার একটা জিনিস যেটা বিআরটি তো একটা সরকারি রেগুলেটরি বোর্ড, এটা তারা কোনো ব্যবসার দিকে যাবে, এখানে তারা এইটাকে তারা ব্যবসা হিসেবে নিয়েছেন। এখানে দেখা গেছে যে আমি একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, সেখানে এই যানবাহনের যারা মালিক আছেন সেই মালিকের সাথে শ্রমিকদেরকে নিয়ে এসেছিলেন। সেই শ্রমিকদের বিভিন্ন দাবি তারা কোনোভাবেই মানে এটা তারা মানতে চাচ্ছেন না, তারা কথা বলেন। আমি অবশ্য এটা নিয়ে সংসদে কথা বলবো, আমি চিন্তা করছি যে আমি কথাগুলি তুলব যে যে কোনো মূল্যে হোক এই মোটরকে আপনাদের ইন্স্যুরেন্সের আওতা আনা উচিত। সেমিনারে নন লাইফ বিমা খাতের বিভিন্ন সমস্যাও তুলে ধরা হয়। কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল বলেন, রিইন্স্যুরেন্স কমিশন ও ভ্যাট সংক্রান্ত জটিলতা আন্তর্জাতিক চর্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। আমাদের বাজেটের যে মূল ইস্যুটা লাইফ এবং নন লাইফের মূল ইস্যুটা আমরা ফেস করি রিইন্স্যুরেন্স রিলেটেড, রিইন্স্যুরেন্স কমিশন রিলেটেড। সাধারণ বীমা কর্পোরেশনের কাছে আমরা রিইন্স্যুরেন্স প্রিমিয়াম দিই, তার উপর ভ্যাট হঠাৎ করে ওয়ান ফাইন ডে আমাদেরকে চার্জ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই ভ্যাট তোমরা দিতে হবে, কারণ এটা অব্যাহতি তালিকায় নাই। একবার আমরা ভ্যাট গ্রহণ করে থাকি বিমা গ্রহীতার কাছ থেকে, এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী এটা অটোমেটিকলি তার একটা অংশ আমরা সিট করব। কোথাও এর উপরে কোনো মানে ভ্যাট প্রযোজ্য হওয়ার কোনো সুযোগ নেই। এখন এটা নিয়ে সকল কোম্পানি সম্ভবত রিড করে বসে আছে। এই বিষয়টা আমার মনে হয় যে আমরা সমাধান চাই। তিনি আরও বলেন, একসঙ্গে বিপুল সংখ্যক বিমা কোম্পানিকে লাইসেন্স দেওয়ার পরিবর্তে ধাপে ধাপে অনুমোদন দেওয়া হলে খাতের সুশাসন আরও শক্তিশালী হতো। 13টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে একই বছর লাইসেন্স দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এতগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রয়োজন দেওয়ার একটা যুক্তি ছিল যে কর্মসংস্থান সৃষ্টি হবে, কিন্তু আমাদের দেশে যেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেগুলো ভায়াবল কিনা, সেগুলোর স্ট্রাকচার কিনা, সেগুলো রেগুলেট করা যাচ্ছে কিনা, সেগুলো না দেখেই শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক কিছু ব্যক্তিদের খুশি করার জন্য এই লাইসেন্সগুলো প্রদান করা হয়েছে। কিন্তু সরকারের ধীরে ধীরে লাইসেন্সটা দেওয়া উচিত ছিল, ট্রায়াল অ্যান্ড এরর বেসিস দেখা উচিত ছিল। 2 বছর পর 2টা লাইসেন্স কোম্পানি কি হচ্ছে, তারপরে 2টা বছর পর আর কি হচ্ছে। কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি তখন থাকে যে ইলেকশনের আগে আগে কয়েকটা লাইসেন্সের জন্য অনুমোদন দিতে হবে। কি কারণে আমি আর পরিষ্কার উল্লেখ করতে চাই না। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি BM ইউসুফ আলী বলেন, অনেক প্রতিষ্ঠান মাত্র 24 ঘন্টার মধ্যেই বিমা দাবি নিষ্পত্তি করছে, কিন্তু এসব ইতিবাচক উদ্যোগ তেমনভাবে আলোচনায় আসে না। তাই বিমা খাতের সফল উদ্যোগগুলো জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তিনি। আজকে লাইফ সেক্টরের কথা আমি যদি বলি, বিভিন্ন কোম্পানি মিলে লক্ষ লক্ষ মানুষের টাকা দিয়েছে। যারা মারা গেছেন তাদের ফ্যামিলিকেও টাকা দিয়েছে, যারা জীবিত আছেন তাদেরকেও ম্যাচ শেষে লভ্যাংশ সহ টাকা দিয়েছে। আমাদের সমস্যাগুলি কোথায় থেকে হচ্ছে? আমাদের ফান্ড ক্রাইসিস কেন? আমাদের ফান্ড ক্রাইসিস এভাবে হলো, যেটা আমি বললাম, এটা একটু মাথায় রাখতে হবে। কাইন্ডলি এগুলো আপনি আলোচনা করবেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই প্রচারণা প্লাস পজিটিভ দিকগুলি আমাদের ভাইদের কাছে অনুরোধ রাখলাম তুলে ধরবেন। জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা SM নুরুজ্জামান বলেন, লাইফ বিমা খাতের সংকট নন লাইফ খাতের তুলনায় বেশি। সম্পদ ব্যবস্থাপনা সহজ করা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব। বিমাতে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি মনে করি লাইফ এবং নন লাইফে দুইটাই প্রবলেম। লাইফের প্রবলেম হচ্ছে বিমা দাবি সেটেল করতে পারছি না। এখন আমাদের 4,000 কোটি টাকা দরকার। এখন আজকে প্রধান অতিথি যদি থাকতেন তাহলে ভালো ছিল। তো এই 4,000 কোটি টাকা আসবে কোত্থেকে? আমাদের সুন্দর বলা হয়েছে, আমাদের মনির ভাই যে সুন্দর উপস্থাপনা করেছে, মনির ভাই বলেছেন যে অ্যাসেট বিক্রি করা, আসলে অ্যাসেটটাও বিক্রি করা যাচ্ছে না এটার কোনো না কোনো কারণে।
আসলে অ্যাসেট বিক্রি করাটা খুবই জরুরি। অনেক প্রতিষ্ঠানের অ্যাসেট আছে, এই অ্যাসেটটা আমি মনে করি আইটিআর, বিআই, ফোরাম, এফআইটি সবাই মিলে যদি অ্যাসেটটা বিক্রি করে দিতে পারে, তাহলে এখান থেকে একটা 50% সমাধান করা যেতে পারে। আরেকটা হচ্ছে আমরা ব্যাংকগুলোকে লোন দেওয়া হয়েছে, আমরা মনে করি কয়েকটা কোম্পানির যে প্রবলেম কোম্পানি আছে তাদেরকে লোন যদি দেয় তাহলে কিন্তু এটা একটা সমাধান করার সুবিধা। আমরা যদি এই টাকাগুলো না দিতে পারি তাহলে আসলে বীমার যত আমরা সেমিনার করি, যত কিছু করি, আমাদের আসলে আগাবে না। এটা একটা বড় একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা অ্যাড্রেস করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম জাহিদ বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা থাকলেও বীমা খাত এখনও প্রত্যাশিত গুরুত্ব পায়নি। তিনি বীমা সেবার বিস্তার, কৃষি ও জলবায়ু ঝুঁকিভিত্তিক বীমা সম্প্রসারণ এবং নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করার উপর জোর দেন। তিনি বীমা সেবার বিস্তার, কৃষি ও জলবায়ু ঝুঁকিভিত্তিক বীমা সম্প্রসারণ এবং নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করার উপর জোর দেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি বলে বাংলাদেশের এই অর্থনীতির যে জাগরণ, পুনর্জাগরণ বা বিস্তার, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর একেবারেই নগণ্য ভূমিকা পালন করে চলেছে। আমাদের ইতিমধ্যে যে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখিত হয়েছে যে আমাদের জিডিপিতে ইন্স্যুরেন্স সেক্টরের অবদান হচ্ছে 0.5% নিচে। এক্স্যাক্টলি স্পিকিং তথ্যটা হচ্ছে 0.32%। এই $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরিত ঘটতে হলে ইন্স্যুরেন্স সেক্টরের অবদান আগামী 8 থেকে 10 বছরের মধ্যে 3 থেকে 4% উপনীত করতেই হবে। এই 3 থেকে 4%-এর অর্থটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বীমা খাতের যে ইনক্লুশন, বীমা খাতের যে পেনিট্রেশন, এটা কম করে হলো 10 গুণ বৃদ্ধি করতে হবে। এখন এই 10 গুণ বৃদ্ধি করা কাদের মাধ্যমে সম্ভব? এটা আপনাদের মাধ্যমেই সম্ভব। আমাদের যে আমদানি বাণিজ্য নির্ভর বাংলাদেশের অর্থনীতি, সেখানে আমরা কি দেখছি বলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, ইউরোপে যুদ্ধ হচ্ছে বলে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় এটা কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। এই যে আমাদের হাওড়ে বাওড়ে ফসল হানি ঘটছে, কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এই যে ঝুঁকিপূর্ণ একটা অর্থনীতি, এই ঝুঁকিটা কিন্তু আসলে মিটিগেট করতে পারেন, সেফগার্ড করতে পারেন, আপনারা কিন্তু ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে পারেন। সেটাই হচ্ছে আপনাদের সাপ্লাই সেক্টর। আমি ইন্স্যুরেন্স সেক্টরের মূলত 3টা সমস্যার কথা, চ্যালেঞ্জের কথা এখানে উপস্থাপিত করতে চাই। প্রধানতম যে আমরা সমস্যার কথা ফিল করি সেটা হচ্ছে আমাদের রেগুলেটরি ফেইলিউর, বাজার ব্যর্থতা। আমাদের এখানে ডিম্যান্ড এটা যদি বৃদ্ধি করতে হবে সেই ধরনের কোনো সরকারি উদ্যোগ নাই, এবং এখানে যে সাপ্লাই সেক্টর আছেন তারা হচ্ছে মানে প্রফিট মুখী। দ্যাট মিনস তারা হচ্ছে শর্ট টার্ম হয়তো চিন্তা করছেন যে তাদের বিজনেসের মাধ্যমে স্বল্প মেয়াদে যদি তারা প্রফিট করতে পারেন তাহলে হয়তো তাদের বিজনেসটা টিকে থাকবে। অর্থনৈতিক মডেল বলে যে না, আপনারা সাস্টেইনেবল বিজনেস, লং টার্ম বিজনেস গ্রোথের কথা চিন্তা করেন। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন হচ্ছে এই বীমা কাভারেজের আওতায় আসবে, আপনার বিজনেসও বেড়ে যাবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের যে অবদান সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশি ইন্স্যুরেন্স সেক্টরে মোরাল হ্যাজার্ড এটা খুব বড় একটি সমস্যা, নৈতিক বিপত্তি। এখানে ইনফরমেশন অ্যাসিমেট্রি আছে, কে কার কাছে ইনফরমেশন হাইড করছেন, এটা গ্রাহক পর্যায়ে হতে পারে, কর্পোরেশন পর্যায়ে হতে পারে। আসুন আমরা এগুলোকে উদ্ঘাটন করি, আমরা দেখি ইনফরমেশন অ্যাসিমেট্রি এটাকে আমরা কতটুকু মিটিগেট করতে পারি, এটাকে হ্রাস করতে পারি। মোরাল হ্যাজার্ড বা নৈতিক বিপত্তি, এই স্টেট এটা থেকে আমরা কতটুকু রিডিউস করতে পারি। আমাদের এখানে এজেন্সি প্রবলেম আছে, এখানে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং হচ্ছে আদার স্টেক হোল্ডার, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে। এই স্বার্থের দ্বন্দ্বগুলো দেখা, এগুলোকে রিডিউস করা এবং হচ্ছে এই বাজারটাকে রেডি টু মার্কেট এটা তৈরি করার দায়িত্ব কিন্তু হচ্ছে আমাদের এই রেগুলেটরি সংস্থা, এই মুহূর্তে বাংলাদেশে যারা আইডিআরএ শীর্ষক শিরোনামে একটি প্রতিষ্ঠান, তাদের হাতে। বাংলাদেশের এই শুধুমাত্র ইন্স্যুরেন্স না, ফিনান্সিয়াল সেক্টর এটা অবহেলিত এবং হচ্ছে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশে এখানে আন্তর্জাতিক কোনো কনস্পিরেসি আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে। কারণ বাংলাদেশের যদি মার্কেট গ্রো করে, বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর কর্পোরেশনগুলো যদি ভাইব্রেন্ট হয় এবং তারা যদি এখানে সঠিকভাবে ব্যবসা করতে পারে, সেক্ষেত্রে অনেক কোম্পানি, বিশেষ করে ক্রস বর্ডার যে কর্পোরেশনগুলো আছে, তারা হয়তো এখানে বাজার হারাতে পারে। সেমিনারে বক্তারা একমত হন, বীমা খাতে আস্থা ফিরিয়ে আনতে হলে সুশাসন প্রতিষ্ঠা, প্রযুক্তির
ব্যবহার বৃদ্ধি, কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর সংস্কার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বিমা খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করে তোলা সম্ভব। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।